আজকের ক্লাসে আমরা সিরাজউদ্দৌলার কন্টিনিউটি পার্টটা পড়ব। কন্টিনিউটি পার্ট বললাম এই কারণেই, কারণ অলরেডি এটার উপরে আমার একটা ক্লাস করা হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো। আর যারা দেখোনি তারা ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। আর এছাড়াও যদি ভিডিওর ওপরে আই বাটনে ক্লিক করো তাহলেও আগের ক্লাসের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এছাড়াও আমার সিন্ধু তীরে, অদল বদল, পথের দাবি এগুলোরও সমস্ত ক্লাস দেওয়া রয়েছে ইউটিউবে। সব কিছুর জন্যই তোমরা ডেসক্রিপশানে যেও, সেখানে যে লিঙ্ক পাবে সেখানে ক্লিক করলে ভিডিওগুলো দেখতে পারবে, ফলে পড়াতে কন্টিনিউটিতে কোনো অসুবিধা হবে না। তো আজকে আমাদের সিরাজউদ্দৌলার যে সেকেন্ড ক্লাস, সেখানে যেটা পড়বো তো এক্ষুনি আমরা পড়বো, তার আগে ক্লাসে আমরা যেটা পড়ে এসেছিলাম যদি সেটা একটু শর্টে আমি জিস্ট করি তাহলে বিষয়টা এইরকম দাঁড়াবে যে সিরাজউদ্দৌলা তিনি তার সভায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে থাকা ওয়াটসকে দরবার থেকে বার করে দিচ্ছেন, কারণ ওয়াটস তার দরবারে থেকেই তার সভাসদদের তার বিরুদ্ধে উত্তেজিত করছেন এবং অ্যাডমিরাল ওয়াটসনকে তিনি চিঠি লিখেছেন যাতে কর্নেল ক্লাইভ মাদ্রাজ থেকে আরও সৈন্য, আরও জাহাজ এখানে পাঠিয়ে দেওয়া, কারণ সিরাজউদ্দৌলার ওপর বিশ্বাস করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ হবে ইত্যাদি। এবং ইতিমধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগর আক্রমণ করে দখলও করে নিয়েছে। চন্দননগর ফরাসিদের বাণিজ্য ঘাঁটি এবং তারা এটাও দাবি করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের কাছে যে ফরাসিদের বাকি সমস্ত যে বাণিজ্য কুঠি সেগুলোর অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হোক। এত বড় অন্যায় সহ্য করতে না পেরে, কারণ আলীনগরের সন্ধিতে কথাই হয়েছিল যে সিরাজের অনুমতি ছাড়া ফরাসিরা এবং ইংরেজরা তারা কিন্তু কেউ কারোর সঙ্গে যুদ্ধ করবে না, অন্তত এই বাংলায় করবে না। তো সেই আলীনগরের সন্ধির শর্ত ভঙ্গ করায় সিরাজ ওয়াটসকে বার করে দিলেন দরবার কক্ষ থেকে। মসিয়েলা, যিনি ফরাসিদের প্রতিনিধি, তিনি সিরাজের কাছে প্রতিকারের আশায় এসেছিলেন, কিন্তু সিরাজ অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী হয়ে জানালেন যে যদিও ফরাসিরা তার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু তাদের এই দুঃসময়ে সিরাজ ইচ্ছে থাকলেও তাদের পাশে দাঁড়াতে পারছেন না, কারণ পূর্ণিয়ার যুদ্ধে এবং কলকাতা জয়ের যুদ্ধে তার অনেক লোকক্ষয় এবং অর্থব্যয় হয়েছে। তাছাড়া তার মন্ত্রিমণ্ডলীও এখন আর অন্য কোনো যুদ্ধে জড়াবার পক্ষপাতী নয়, সেই জন্যেই সিরাজ তাদের কাছে ক্ষমা চাইছেন। মসিয়েলা বলছেন এই অবস্থায় তাদেরকে এই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শুধু যাবার আগে তিনি সিরাজকে তার আগামী বিপদ সম্পর্কে সচেতন করে দিচ্ছেন, যার জন্য সিরাজ তার কাছে কৃতজ্ঞ। এবার সিরাজ ফিরে আসছেন কারণ রাজা রাজবল্লভ কিছু একটা বলবার চেষ্টা করেছিলেন, যেটা তখন তাকে সিরাজ থামিয়ে দিয়েছিলেন। রাজবল্লভ কি বলবার চেষ্টা করেছিলেন এসো আমরা দেখে নিই। পেজ 86 কেমন? সিরাজ বলছেন, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজবল্লভ, এখন সে কথা নিরর্থক। সিরাজ হাসিয়া বলিলেন, জানেন তো আমাকে কোনো কথা বলি লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। রাজবল্লভ বলছেন, ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়া আসিলেন। ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। জগৎ শেঠ বলছেন, এবার ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপানা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্নও তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেও আমাকে করতে চান আপনারা? এই লাইনটা একটু আন্ডারলাইন করে নিও। আর এইখান থেকে যে কোয়েশ্চেনটা করে নিও সেটা হচ্ছে, কে কাদের প্রতি কেন এই উক্তি করেছেন?
কে কাদের প্রতি কেন এই উক্তি করেছেন? আমি যেটা বলেছিলাম যে সিরাজউদ্দৌলা থেকে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আসবে না, ব্রড কোয়েশ্চেনই আসবে 4 মার্কসের। ফলে ধরো এইরকম একটা 4 মার্কসের এলো, কারণ এখানে অলরেডি 3টে পার্ট এসে গেছে যে কে কে মানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, কাদের প্রতি, তিনি তার সভাসদ রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ এদের প্রতি এই উক্তি করছেন। আর কেন এই উক্তি করেছেন? কারণ তারা সকলে মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যার মূল চক্রী হচ্ছেন ঘসেটি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সেখানে যোগ দিয়েছে। সকলেরই মূল উদ্দেশ্য ছিল সিরাজকে গদিচ্যুত করা, এবং সিরাজের সভাসদ যারা তার আপনজন তারা সিরাজের নামে সারা দেশে বদনাম রটিয়ে বেরিয়েছেন, সিরাজের কর্মচারীদের মনে তার প্রতি অশ্রদ্ধা এনে দিয়েছেন, সিরাজের আত্মীয় স্বজনের মন তার প্রতি বিষিয়ে দিয়েছেন। এবং এখনও যেটা বলা হচ্ছে যে ওয়াটসকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে ওইভাবে বিদায় না দিলেও চলতো, অর্থাৎ কি করা উচিত সিরাজের, কি করা উচিত নয় সেটাও তারাও শিখিয়ে দিতে চাইছেন সিরাজকে। এবং যখন সিরাজ বলছেন যে ওয়াটসন, ক্লাইভ এসব প্রসঙ্গ এখন থাক, পর্তুগিজ, ইংরেজ, ফরাসিদের কথা ছেড়ে নিজেদের কথা ভাবুন, তখন তারা উল্টে সিরাজকেই তার দিকে আঙুল তুলে বলছেন যে যখন ভাবা উচিত ছিল দেশের কথা, দশের কথা, তখন তো আপনি ভাবেননি। সিরাজ যে সত্যি সত্যি খুব দুরাচারী ছিলেন, খুব স্বেচ্ছাচারী ছিলেন, ব্যভিচারী ছিলেন এমনটা কিন্তু নয়, কিন্তু এই মিথ্যে রটনাগুলো তার সভাসদেরা, তার আত্মীয় পরিজনেরাই রটিয়েছেন। সিরাজের দুর্বলতা এটাই যে তিনি মুখ বুজে সেগুলো সহ্য করেছেন এবং এখনও বলছেন, আমি সেই অপরাধ বারবার স্বীকার করেছি, আপনাদের সকল অভিযোগ, তিনি যদি এখন বলছেন না যে মিথ্যে হোক সত্যি হোক সকল অভিযোগ আমি মাথা পেতে নিয়েছি, আপনাদের কটূক্তি বারবার আমি শুনেছি, আপনারা আমার আত্মীয় স্বজনের মন বিষিয়ে দিয়েছেন, সারা দেশে দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে আমার সম্পর্কে অশ্রদ্ধা এনে দিয়েছেন। বলুন তো আর কত হেয়, হেয় মানে হচ্ছে ছোট দেখানো, নিচু দেখানো, আর কত হেয় আমাকে আপনারা করতে চান? তখন কি বলছেন তারা? জগৎ শেঠ বলছেন, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? সিরাজ স্পষ্ট কথার মানুষ, তাই বলছেন স্বার্থ সিদ্ধি। জগৎ শেঠ, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, বলুন তাহলে তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। এবার ফিল্ডে নামছেন মির্জাফর। জাহাপানা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। সিরাজ বলছেন, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? রাজবল্লভের বক্তব্য হচ্ছে, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সিরাজ কটাক্ষ করে বলছেন, সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন, বলুন। রাজবল্লভ বলছেন, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। পারি এই জন্যেই যে পাপ কখনো চাপা থাকে না, পাপ যে চাপা থাকে না হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। বলে সিরাজ কি করছেন? রাজবল্লভের সামনে গিয়ে নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করিলেন। শেঠজি, শেঠজি মানে উল্লেখ করা হচ্ছে জগৎ শেঠকে। জাফর আলী খাঁ, জাফর আলী খাঁ অর্থাৎ কিনা মির্জাফর। তার পুরো নাম হচ্ছে জাফর আলী খাঁ।
আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। তাহলে এই জায়গাটায় যে চূড়ান্ত বাদানুবাদ হচ্ছে, যে যখন সিরাজউদ্দৌলা বলছেন যে আর কত হেয় আমাকে আপনারা করতে চান, তখন জগৎ শেঠ বলছেন এ আবার কি বলছেন, আপনাকে হেয় করে আমাদের কি লাভ। সিরাজ স্পষ্ট কথার মানুষ, তিনি বলছেন কেন, নিজেদের স্বার্থসিদ্ধি। তখন জগৎ শেঠ বলছেন যে শুনুন শুনুন, যদি স্বার্থসিদ্ধি করতে হতো না, বলে চুপ করে যাচ্ছেন। সিরাজ বলছেন হ্যাঁ বলুন, তাহলে তাহলে এতদিনে বাংলার সিংহাসনে অন্য নবাব এসে বসতেন। সিরাজ বলছেন এত বড় কথা আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ বলছেন আপনার উপদ্রবই আমাদের এই সাহস এনে দিয়েছে। সিরাজ একদম খাঁটি কথা বলছেন, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে হচ্ছে সহনশীলতা, ধৈর্য। আমার ধৈর্যই আপনাদের স্পর্ধাটা বাড়িয়ে দিয়েছে। এবার মীর জাফর বলছেন, জেনে রেখো যে মীর জাফর হচ্ছেন সিরাজের প্রধান সেনাপতি। শুধু তাই নয়, তিনি কিন্তু সিরাজের আত্মীয়ও বটে, তার শালা হন তিনি। মীর জাফর তখন বলছেন জাহাপানা, আপনি যদি মানি লোকের, মানি লোক মানে মান সম্মান আছে এমন, অর্থাৎ এখানে জগৎ শেঠকে মিন করছেন, মানি লোকের এইভাবে মানহানি করেন, তার মানে কিন্তু আপনি আমাদের সকলেরই মানহানি করছেন। সিরাজ বলছেন সকলে মিলে আপনারা কি আমার কম অপমান করেছেন? রাজবল্লভ বলছেন এবার আমরা তো কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি। সিরাজ বলছেন ও বাবা, সত্যাশ্রয়ী রাজা রাজবল্লভ, তাই না? খেয়াল আছে নিশ্চয়ই, আমার প্রথম ক্লাসে আমি বলেছিলাম এই রাজা রাজবল্লভী, তিনি তহবিল তছরূপ করেছিলেন বলে সিরাজ তাকে মুর্শিদাবাদে ডেকে পাঠিয়েছিলেন সমস্ত হিসেব বুঝিয়ে দেবার জন্য। সেই ভয়ে রাজবল্লভ কি করেছিলেন, তার ধন রত্ন টাকা পয়সা মূল্যবান সম্পত্তি সব কিছু দিয়ে তার পুত্র কৃষ্ণদাসকে পাঠিয়ে দিয়েছিলেন কলকাতায়, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছিল। তাহলে যে লোকটা নিজে মিথ্যেবাদী, নিজে চুরি করে, সে কিনা সিরাজকে বলছেন যে আমরা আপনার নামে কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি। সেই জন্যই সিরাজ আর থাকতে না পারে বলছেন যে সত্যাশ্রয়ী রাজা না, আপনি সবসময় সত্য কথা বলেন। আচ্ছা বলুন তো, এই যে এক বছর, মাত্র এক বছর হয়েছে আমি সিংহাসনে বসেছি, এই এক বছরের মধ্যে আমি কি অনাচারটা করেছি বলুন? কটা রাত আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি, কটা দিন আপনারা আমাকে শান্তিতে থাকতে দিয়েছেন বলুন? তখন এরা বলছে আপনার রোজকার জীবনযাপন প্রণালী তো আমাদের জানবার কথা নয়। সিরাজ বলছেন অথচ কোথায়, কখন, কবে, কোন অনাচার আমি করেছি তা কিন্তু আপনারা নির্ভুল বলে দিতে পারেন, তাই না? রাজবল্লভ বলছেন হ্যাঁ, এই জন্যই পারি যে পাপ কখনো চাপা থাকে না। তখন সিরাজ হোসেন কুলি এক্সাম্পল দিচ্ছেন। হোসেন কুলি এমনই একজন মানুষ, এই রাজবল্লভ, এই রায়দুর্লভ এদের মতোই, যারাও এককালে সিরাজের বিরুদ্ধে, যিনিও এইরকম মিথ্যে রটনা রটিয়েছিলেন যে সিরাজ অনাচারী ব্যভিচারী, যার ফল হয়েছিল এই যে সিরাজ তাকে শাস্তি দিয়েছিলেন, তার মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ফলে এখন সিরাজ সেই হোসেন কুলির প্রসঙ্গ টেনে বলছেন যে পাপ যে কখনো চাপা থাকে না, হোসেন কুলি নিজের প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছেন। এবার আপনিও কি আপনার জীবন দিয়ে সেটা বোঝাতে চান? রাজবল্লভ ভয়ে অপমানে সংকুচিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। তখন সিরাজ জগৎ শেঠ এবং জাফর আলী খাঁ এদের সকলকে উদ্দেশ্য করে বলছেন দেখুন দেখুন, আপনাদের বন্ধুর মুখের দিকে একবার তাকিয়ে দেখুন। তখন কি বলছেন মীর জাফর, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপানা, আপনি যদি মানি লোকের এই রূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। এবার কথা বলছেন মোহনলাল, সেই মোহনলাল এবং মীর মদন, এই সামান্য কয়েকজনই আছেন যারা সিরাজউদ্দৌলার একান্ত বিশ্বস্ত। এবং এই সেই মোহনলাল যিনি সিরাজ এবং শওকত জঙ্গের সঙ্গে যুদ্ধে শওকত জঙ্গে পরাস্ত এবং নিহত করেছিলেন।
মোহনলাল আর থাকতে না পেরে বলছেন, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? মির্জাফর বলছেন, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? এবার মীর মদন বলছেন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? মির্জাফর বলছেন, জাহাপানা, নিচের এই স্পর্ধা। মোহনলাল বলছেন, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। একথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন একথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? একদম ঠিক কথা, কারণ এরা সেনাপতি নয়, এরা সৈনিক। এর মধ্যে মির্জাফর প্রধান সেনাপতি, তার আন্ডারে এরা সবাই। এবার এরা যখন দেখছেন যে রাজবল্লভ, জগৎ শেঠ, এমনকি মির্জাফর পর্যন্ত বারবার সিরাজকে অপদস্থ, অপমানিত এবং কটূক্তিতে বিদ্ধ করছেন, তখন সিরাজের বিশ্বস্ত অনুগামী হিসেবে এরা কেউই সেটা সহ্য করতে পারছেন না। এবারে যখন সিরাজউদ্দৌলা তিনি যখন বলছেন যে আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার তাকিয়ে দেখুন কেমন মুখটা হয়ে গেছে, তখন মির্জাফর কি বলছেন যে আমি আমার তরবারি স্পর্শ করে শপথ করছি যে আপনি যদি এই রকমভাবেই মানি লোকের অপমান করতে থাকেন, তাহলে ভবিষ্যতে কখনো আপনার হয়ে অস্ত্র ধারণ করব না। এবার একদম খাঁটি কথাটা বলছেন মোহনলাল, যে আজ পর্যন্ত আপনি কদিন জাহাপানার হয়ে অস্ত্র ধারণ করেছেন? সত্যি কথা, কারণ মির্জাফর প্রথম থেকেই কিন্তু বিশ্বাসঘাতক, প্রথম থেকেই তিনি কিন্তু সিরাজউদ্দৌলার হয়ে যুদ্ধ করবার ভান মাত্র করেছেন, সত্যি সত্যি যুদ্ধ করেননি। এবার সেই কথাটাই যখন মোহনলাল বলেছেন, তখন সত্যি কথা সবসময় খুব কড়া লাগে, খুব তেতো লাগে, সেটা সহ্য করতে পারছেন না মির্জাফর। তিনি বলছেন, ওহো, পূর্ণিয়ার যুদ্ধে একটা অপদার্থ শওকতজংকে হত্যা করে তোমার বুঝি এই স্পর্ধা হয়েছে? তখন মীর মদন বলছেন, আমি কথা বলছি এবার, আমি কোনো যুদ্ধে কোনো কৃতিত্ব দেখাইনি, কিন্তু তাও আমি জিজ্ঞাসা করব যে কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া জয় পর্যন্ত সিপাহসালার মানে হচ্ছে প্রধান সেনাধ্যক্ষ, অর্থাৎ মির্জাফর, তিনি কবে কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা, আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে সাহায্য করেছেন বলতে পারেন? বলুন না। তখন মির্জাফর সিরাজউদ্দৌলাকে বলছেন, জাহাপানা, নিচ কর্মচারীদের এই স্পর্ধা যে সে প্রধান সেনাধ্যক্ষকে প্রশ্ন করে। তখন মোহনলাল বলছেন যে নিচ পদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত না, এটা সবসময় আপনাদের মনে থাকে। তাহলে এইটা কেন মনে থাকে না যে নবাবের কাজের সমালোচনা করাটাও সবসময় শোভন নয় বা উচিত নয়? একদম সমানে সমানে এবার টক্করটা চলছে, অর্থাৎ যেটা জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ বা জাফর আলী খাঁ ভেবেছিলেন যে নবাব বোধহয় একা, তার দলে কেউ নেই, সেটা তারা ভুল ভেবেছিলেন। কারণ আর কেউ থাক না থাক, মোহনলাল, মীর মদন, এরা কিন্তু সিরাজের পক্ষেই আছেন। এবার কি বলা হচ্ছে? মীর মদন বলছেন, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমিরমরা, রাইস, রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, একথা তাদের মনে রাখা উচিত। যেটা আমি একটু আগেই বলছিলাম, সত্যি সত্যি যে রাজবল্লভ বা মির্জাফর বা জগৎ শেঠ সবাই ভেবেছেন যে সিরাজউদ্দৌলা বোধহয় একদম একা পড়ে গেছেন, অসহায় হয়ে গেছেন, রাজ্য রক্ষা, দেশ রক্ষা তো দূরের কথা, নিজেকে রক্ষার ক্ষমতাও তার নেই, তার পাশে কেউ নেই। কারণ আমরা হচ্ছি মেন লোক, একজন হচ্ছেন সিপাহসালার,
প্রধান সেনাধ্যক্ষ, একজন হচ্ছেন জগৎ শেঠ অর্থাৎ রত্নকুবের, একজন হচ্ছেন রাজা ধনকুবের, এরা যদি সিরাজউদ্দৌলার পাশে না থাকেন তাহলে আর সিরাজউদ্দৌলার কি রইল? তখন মীর মদন খেয়াল করিয়ে দিচ্ছেন যে এটাও তাদের মনে রাখা উচিত যে আমরা নবাবের নিমক এমনি এমনি খাই না, আমরা নিমক হারাম নই। নিমক হারাম কথাটা হয়তো শুনেছ, যাদেরকে বলা হয় বেঈমান, অর্থাৎ যার নুন খায় তারই বদনাম করে, তারই ক্ষতি করবার চেষ্টা করে, তাদের কি বলা হয়? বেঈমান, নিমক হারাম। সেখান থেকেই বলা হচ্ছে কথাটা। মীর মদন বলছেন আমরা কয়েকজন অর্থাৎ আমি, মোহনলাল, তারা কিন্তু নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাঁদের মনে রাখা উচিত। তাদের মানে কাদের? প্রধান প্রধান সেনাপতি, আমির ওমরা, রইস রাজা, যারা মনে করেছেন যে নবাব সিরাজ একা অসহায়, তাদের মনে রাখা উচিত যে আমরা আছি নবাবের পেছনে, নবাবের সঙ্গে। মির্জাফর তখন বলছেন এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন। কথাটা খুব গায়ে লেগে গেছে মির্জাফরের। তিনি বলছেন যে ঠিক আছে, এই সমস্ত অর্বাচীন মানে যারা সবে এসেছে, নতুন। তাহলে আমরা অর্থাৎ জগৎ শেঠ, রাজবল্লভ, মির্জাফর, আমরা হচ্ছি অনেক পুরনো লোক। আমরা সত্যি সত্যি দেশের ভালো চাই, মঙ্গল চাই, এবং আমরা যথেষ্ট সক্ষম, আমরা নিজের কাজে পারদর্শী। আমরা এরকম অর্বাচীনদের মতো হঠাৎ চলে আসা নই। তাহলে এখন যদি সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা এই সমস্ত অর্বাচীনদের দিয়েই কাজ চালান, বেশ তো, কাজ চলুক। তাহলে চলুন, আমাদের এখানে কি দরকার? বলে তিনি সবাইকে দলে টানছেন, রাজবল্লভকে, জগৎ শেঠকে, রায়দুর্লভকে, এই দরবার ত্যাগ করে আমরা বেরিয়ে যাব। নবাব তার তথাকথিত, দেখো একদম ভেঙিয়ে ভেঙিয়ে বলছেন, তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে থাকুন না। আর সত্যি তো, যখন গোলাম হোসেন রয়েছে, মোহনলাল, মীরমদন রয়েছে, তখন আর ভাবনা কি? চলুন। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন। সিরাজ বলছেন, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথা আপনাদের মনে করিয়ে দিতে হবে। মির্জাফর বলছেন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়ার্স যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন। মির্জাফর যেন খুব অবাক হয়েছেন। আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন? হ্যাঁ, নবাবের সিপাহসালার খোঁজা পিদ্রুর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? মির্জাফর বলছেন, নবাবের অনুগ্রহ। সিরাজ বলছেন, সভাসদদের শুনিয়ে দেব। মির্জাফর, পত্রের বিষয়ে তো আমি অবগত নই জাহাপানা। সিরাজ বলছেন, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মির্জাফর বলছেন, জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ বলছেন, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ। এবার কি বলছেন মির্জাফর? নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন। তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন।
তাহলে এই যে জায়গাটা আমরা দেখলাম এতক্ষণ ধরে, এই জায়গাটায় আমরা কি দেখলাম, যে মির্জাফর তার দলবল নিয়ে সিরাজের দরবার কক্ষ ত্যাগ করতে উদ্যোগী হচ্ছেন। সিরাজ প্রথমটায় বাধা দিলেন যে দরবার ত্যাগ করতে হলেও নবাবের অনুমতি নেওয়ার দরকার হয়, এবং মির্জাফর যখন বলছেন আমরা বাধ্য হয়ে দরবার ত্যাগ করছি, আপনি বাধ্য করছেন আমাদের, তখন সিরাজ বলছেন যে বাধ্য হয়ে তখনই আপনি দরবার ত্যাগ করবেন যখন আপনাকে বন্দি করা হবে, আপনাকে বা আপনাদের বলে আবার তিনি মুন্সিজিকে ডাকছেন এবং বলছেন যে ওয়াটস, সিপাহ সালার মির্জাফরকে যে পত্র লিখেছিলেন সেই পত্রটা একবার দেখান তো। সিপাহ সালার মির্জাফর ভীষণ অবাক হচ্ছেন, আমাকে ওয়াটস পত্র লিখেছিল? সিরাজ বলছেন হ্যাঁ, নবাবের সিপাহ সালার না আপনি, সেই জন্য পিদ্রু বলে একজন খোঁজা রয়েছেন, কর্মচারী একজন যারা অন্দরমহলে কাজ করে, সেই খোঁজা পিদ্রুর মারফত ওয়াটস আপনাকেই পত্রটা প্রেরণ করতে চেয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত সেটা আমার হস্তগত হয়েছে। যেটা আমি বারবারই বলছি যে সিরাজউদ্দৌলা কিন্তু এমনি এমনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হননি। তার সেই বিচক্ষণতা, সেই দূরদর্শিতা আছে যে কে কার সম্পর্কে কখন কি গুপ্তচর বৃত্তি করছে, কে গোপনে কি খবরাখবর এর তার কাছে দিয়ে বেড়াচ্ছে, কে তার শত্রু, কে তার মিত্র, কে তার সামনে একরকম বলছে আর পিঠে ছুরি মারছে, সমস্ত কিছু তার নখদর্পণে। এমনি এমনি তিনি কিন্তু সিংহাসনে বসেননি। এখন তাই বলছেন যে দেখতে চান চিঠিটা? মির্জাফর ভাঙবেন তবু মচকাবেন না, নবাবের অনুগ্রহ। তখন সিরাজ বলছেন সভাসদদের কি পড়ে শুনিয়ে দেব? তখন মির্জাফর বলছেন দেখুন চিঠিতে কি লেখা আছে আমি তো জানি না। তখন সিরাজ বলছেন যে সবাইকে শুনিয়ে আপনাকে আমি লজ্জা দেব না, কারণ আপনি আমার সিপাহ সালার, আমার প্রধান সেনাধ্যক্ষ। তবে চিঠিখানা আমি আপনাকে দেখতেও দেব না, কারণ তাহলে যে উদ্দেশ্যে লেখা হয়েছিল এটা, সেই উদ্দেশ্যটা সিদ্ধ হবে, কারণ চিঠি তো আপনার হাতে পৌঁছয়নি, ফলে ওয়াটস কি বলতে চেয়েছিল আপনি জানেন না। এবার তখন মির্জাফর জিজ্ঞাসা করছেন তাহলে জাহাপনা কি করবেন ঠিক করেছেন? তখন সিরাজ বলছেন রাজদ্রোহিতায় যদি কোনো প্রজা জড়িত থাকে তার সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া উচিত? মির্জাফর চুপ করে আছেন। রাজবল্লভ কি বলেন, কি ব্যবস্থা নেওয়া উচিত? রাজবল্লভ বলছেন যে আমারও কি কোনো গোপন লিপি আপনার হস্তগত হয়েছে নাকি? তখন সিরাজ বলছেন রাজা রাজবল্লভকে আমরা চিনি, তার মতো ধুরন্ধর, তার মতো কৌশলী, তার মতো কুটিল আর একজনও নেই, তিনি এমন কাঁচা কাজ করবেন না। এবার মির্জাফর বলছেন যে আপনি কি তাহলে প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান, যে আমি রাজদ্রোহিতা যখন লিপ্ত আমার বিচার কি তাহলে এখানেই হবে সবার সামনে? একদম সরাসরি ক্ল্যাশ লাগবার উপক্রম। তখন সিরাজ কি করছেন, তিনি সিংহাসন থেকে নেমে আসছেন, মির্জাফরের দিকেই এগিয়ে আসছেন। তিনি কি বলছেন, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জানাব? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপানা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের নিষ্পত্তি সম্ভবপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? জগৎ শেঠ বলছেন এবার নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। সিরাজ বলছেন কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কী প্রয়োজন ছিল বলতে পারেন?
মির্জাফর বলছেন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? তাহলে এই জায়গাটুকু এখান থেকে এই পর্যন্ত আমরা যেটা পড়লাম, সেখানে আমরা দেখলাম যে সিরাজ তিনি কিন্তু সরাসরি সংঘাতে যেতে চাইছেন না। তিনি জানেন যে পারিবারিক বিবাদ রয়েছে, তার সভাসদেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু সেই সমস্ত কিছুকে একপাশে সরিয়ে রেখে এখন তার সামনে একটাই লক্ষ্য, যে কি করে বহিঃশত্রুর আক্রমণের মোকাবিলা করা যায়। সেই জন্য তিনি সবাইকে জাতি, ধর্ম, বর্ণ, শত্রু, মিত্র নির্বিশেষে সবাইকে একসঙ্গে করতে চাইছেন। আর সেই জন্যেই যখন মির্জাফর তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করবেন, তখন সিরাজ বলছেন যে আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। সৌহার্দ্য অর্থাৎ কিনা মিত্রতা। অন্যায় হয়তো আমিও করেছি, অন্যায় আপনারাও করেছেন। ঈশ্বরের কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ এই দুর্দিনে, বাংলার এই দুর্দিনে আপনাদের কাছে আমার শুধু এই ভিক্ষা, যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। তাহলে এই দুটো জায়গা থেকে ভীষণভাবে কোয়েশ্চেন আসে। প্রথমটা হচ্ছে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে বলেছেন? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? তাহলে বুঝতেই পারছো, বক্তা হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আর প্রসঙ্গ তো আমরা এইমাত্র এলাম, যে যখন সিরাজ বুঝতে পেরে গেছেন যে তার সভাসদেরা তার বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রে লিপ্ত, তিনি সমস্ত প্রমাণ ইত্যাদি হাজির করছেন, তখন তার সিপাহসালার মির্জাফর যখন বলছেন যে তাহলে কি প্রকাশ্য দরবারে তার বিচার হবে, তখন সেই প্রসঙ্গেই সিরাজউদ্দৌলা বলছেন যে আজকে বিচারের দিন নয়, আজকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকার দিন। অন্যায় হয়তো আমিও করেছি, আপনারাও করেছেন। ঈশ্বর বিচার করবেন কে বেশি অপরাধী। শুধু আজকে আপনাদের কাছে এই ভিক্ষে, যে বাংলার যে দুর্দিন ঘনিয়ে এসেছে, একটা বিদেশি বণিক গোষ্ঠী তারা এই দেশটাকে দখল করতে চাইছে, এই দুর্দিনে আমাকে ত্যাগ করে যাবেন না। তখন রাজবল্লভ বলছেন যে এই দুর্দিনের জন্য কে দায়ী? আপনিই দায়ী। সিরাজ বলছেন আবারও বিচার রাজা? তখন রাজবল্লভ বলছেন যে বিচার নয় জাহাপনা, আমি শুধু বলতে চাই যে এখনো সময় আছে, আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ মীমাংসায় যান, তাহলেই আর বাংলায় কোনো দুর্দিন ঘনিয়ে আসবে না। সিরাজ বলছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা রাজবল্লভ, এ আপনি কি বলছেন? ওয়াটসের সঙ্গে দীর্ঘদিন মিশে, এতদিন তো আপনারা কম মেশেননি ওদের সঙ্গে। এই যে কলকাতায় দুর্গ তৈরি করছে এরা, এই যে কাশিমবাজার অভিমুখে এরা সৈন্য পাঠাচ্ছে, চন্দননগরের কুঠি দখল করে নিয়েছে, এই সমস্ত কিছুই কি শান্তি স্থাপনের জন্য? এই সমস্ত কিছু কাছ থেকে দেখেও এদের অভিপ্রায় সম্পর্কে আপনারা কি কিচ্ছু বুঝতে পারছেন না? জগৎ শেঠ বলছেন যে সিরাজউদ্দৌলা যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এতদিন এত সব কিছু ঘটতোই না। সিরাজ বলছেন কলকাতা আমি তো এমনি এমনি আক্রমণ করিনি, আমি ওদেরকে দুর্গ তৈরি করতে বারণ করেছিলাম। ওরা শুধু দুর্গ তৈরি করেই থামেনি, সেই দুর্গকে দুর্ভেদ্য করে তুলেছে। সেই জন্যেই আমাকে সৈন্য পাঠিয়ে কলকাতা আক্রমণ করতে হয়েছে। তিনি বলছেন যে বাংলাদেশ তো অরাজকতায় পরিপূর্ণ ছিল না, যে দিন রাত এখানে লুটপাট, মারামারি, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি হচ্ছে। তাহলে বলতে পারেন যে কোম্পানির এখানে দুর্গ তৈরি করবার কি দরকার ছিল? কেন কেন দুর্গ তৈরি করলো? আমি তো যুদ্ধ করতে বারণ করেছিলাম ইংরেজদের আর ফরাসিদের। ফরাসিরা তো যুদ্ধ করেনি, ওরা দুর্গ তৈরি করেনি, একমাত্র করেছে ইংরেজরা। কেন? আর এই যে এতগুলো কাণ্ড ওরা ঘটাচ্ছে, সেটা কি বাংলাদেশে শান্তি স্থাপনের জন্য এই আপনার মনে হয়? তখন জাফর আলী খাঁ অর্থাৎ মির্জাফর তিনি কি বলছেন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সিরাজ বলছেন সবার আগে বলি,
বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সবাই চুপ করে আছেন। সিরাজ বলে যাচ্ছেন, জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। সিরাজ তাহলে একটাই কথা বলছেন, তিনি বলছেন যে আজকে বাংলার এই দুর্দিনে বাংলার মান মর্যাদা, তার স্বাধীনতা রক্ষার জন্য আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব রকমভাবে আমাকে শুধু একটু সাহায্য করুন। এই বিপদ থেকে একবার আমরা উদ্ধার পেয়ে যাই, জাতীয় যে বিপদ, তারপরে না হয় আপনারা আমার বিচার করতে বসবেন। সেই দিন দোষী প্রমাণিত হলে যে শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। আমি অযোগ্য মনে হলে আমাকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেবেন, যোগ্যতম ব্যক্তিকে সিংহাসনে এসে বসাবেন, আমি খুশি মনে তাও মেনে নেব। তিনি বলছেন, জাফর আলী খাঁ, আপনি শুধু আমার সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপদে যাকে আপন জেনে বুকে জড়িয়ে ধরা যায় তিনিই না আত্মীয়। লোভে মোহে বা আরও অনেক কারণে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু যখন বৃহত্তর কর্তব্যের ডাক আসে, তখন সমস্ত লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারে, সেই না পুরুষ। আপনিও হয়তো লোভে পড়ে মোহের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অনেক কিছু করেছেন, কিন্তু এখন যখন বৃহত্তর কর্তব্যের ডাক এসেছে, তখন সেই সমস্ত লোভ মোহ জয় করে সোজা মেরুদণ্ড নিয়ে দেশের পাশে দাঁড়াবার মতো পৌরুষ আপনার আছে আমি জানি। সবাই চুপ করে আছেন, সবাই শুনছেন সিরাজের কথা, যে সিরাজ আর কি বলতে চলেছেন। সিরাজ এবার সবাইকে উদ্দেশ্য করে বলছেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, হিন্দু মুসলমানের মিলিত বাগান। গুলবাগ কথাটার মানে হচ্ছে বাগান। হিন্দু মুসলমানের মিলিত বাগান হচ্ছে আমাদেরই মাতৃভূমি বাংলাদেশ। অপরাধ আমি হয়তো করেছি, নিশ্চয়ই আপনারা যখন বলছেন নিশ্চয়ই করেছি, তা যেমন হিন্দুর কাছেও করেছি, মুসলমানেরও কাছেও করেছি। অপরাধ যখন করেছি শাস্তি আমাকে আপনারাই দেবেন, হিন্দুরাও দেবেন, মুসলমানেরাও দেবেন। শুধু একটাই কথা বলবো, পক্ষপাতিত্বের অপরাধে আমাকে অপরাধী ঘোষিত করবেন না। আমি মুসলমান বলে, শুধু আমি মুসলমান বলে আপনারা কেউ আমার প্রতি বিরূপ হবেন না, কারণ এই দেশ আমার, আপনার, আমাদের সকলের, হিন্দু মুসলমানের মিলিত মাতৃভূমি গুলবাগ, যেখানে একটা ফুল যদি হিন্দু হয় আর একটা ফুল তাহলে মুসলমান। শাস্তি দিতে হলে আমাকে হিন্দু মুসলমান মিলিতভাবে শাস্তি দিন, কিন্তু আগে তো এই জাতীয় দুর্যোগটা আমরা কাটিয়ে উঠি, তারপরে না হয় শাস্তি দেবেন। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন,
বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। আমি এই জায়গা থেকে কয়েকটা কোয়েশ্চেন আগে একটুখানি করে নিই। এই জায়গাটা যেমন, একদিন আপনারা আমার বিচারে বসবেন, কে কাদের প্রতি এই কথা বলেছেন? প্রসঙ্গ আলোচনা করো। সব ক্ষেত্রেই কিন্তু প্রসঙ্গ ওই যেটা আমি বললাম, কে কাদের প্রতি বুঝতেই পারছো। সিরাজউদ্দৌলা তিনি তার সভাসদ রাজা রাজবল্লভ, মির্জাফর, জগৎ শেঠ এদেরকে উদ্দেশ্য করে বলেছেন। প্রসঙ্গ হচ্ছে যে যখন সকলেই সিরাজউদ্দৌলাকে তার অনাচারের জন্য, তার ব্যভিচারের জন্য অভিযুক্ত করছেন এবং তারই জন্য আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় যুদ্ধ বাড়াতে চলেছে, এই অভিযোগে অভিযুক্ত করছেন, তখন সিরাজউদ্দৌলা বলছেন যে সবার সকল শয়তানির খবর তিনি রাখেন, তার সভাসদেরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত সেটাও তিনি জানেন। কিন্তু এখন এই মুহূর্তে তিনি কারোরই বিচার করতে চাইছেন না, কারণ আজকে জাতীয় দুর্যোগের সময় সৌহার্দ্য স্থাপনের দিন। আজকে সকলে বাংলার মান মর্যাদা রক্ষায় যেন সবাই সবার শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে নবাবকে সাহায্য করেন। তারপর এই দুর্যোগ কেটে গেলে, এই দুর্দিন থেকে রক্ষা পেলে সবাই মিলে একদিন না হয় সিরাজউদ্দৌলার বিচারে বসবেন। সেদিন যে শাস্তি দেবেন সবাই, তিনি মাথা পেতে নেবেন। কেমন? এইটা একটা নেব। আর এইটা, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, বক্তা কে? উক্তিটি থেকে বক্তার চরিত্রের পরিচয় দাও। উক্তিটি থেকে বক্তার চরিত্রের পরিচয় দাও। বক্তাকে সেটা তো বোঝাই যাচ্ছে, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এবার এই জায়গাটা একটু প্রসঙ্গ ধরাবে যে সভাসদদের সঙ্গে তার বাদানুবাদ, অভিযোগ, পাল্টা অভিযোগ ইত্যাদি পরিপ্রেক্ষিতে সিরাজউদ্দৌলার আপোষ মীমাংসার চেষ্টা এবং সকলকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করবার জন্যেই তার এই উক্তি। তার এই উক্তির মধ্যে দিয়ে একদিকে যেরকম দেশের কল্যাণের কথা ফুটে উঠেছে, নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনজাতির কল্যাণের কথা, জাতীয়তাবোধের কথা ফুটে উঠেছে, তেমনি সাম্প্রদায়িক ভেদবুদ্ধির ঊর্ধ্বে থাকা যে নবাব সিরাজউদ্দৌলা, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয়ও আমরা পাচ্ছি। কারণ তিনি পরিষ্কার বলছেন যে আমাদের মাতৃভূমি এই বাংলা হিন্দু মুসলমানের মিলিত গুলবাগ, শুধু একা হিন্দুর নয়, শুধু একা মুসলমানেরও নয়। ফলে এই যে অসাম্প্রদায়িক মনোভাব, সেটারও পরিচয় আমরা পাচ্ছি। কেমন হয়ে গেল? এবারে সিরাজ কি বলছেন? সিরাজ বলছেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিওরে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? মির্জাফর বলছেন, জাহাবানা, জনাব। সিরাজ, আপনি? হ্যাঁ, আপনি সিপাহ সালার, আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল বলছেন, আমিও শপথ করছি সিপাহ সালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরমদন বলছেন, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। সিরাজ সব শুনে বলছেন, আমি আজ ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন বলছেন, জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ বলছেন, হ্যাঁ, পলাশি। সিপাহ সালার
পলাশী প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন। তাহলে সিরাজ যেটা সবার শেষে বলছেন যে বাংলার ভাগ্যের আকাশে আজকে দুর্যোগের ঘনঘটার মেঘ ঘনিয়ে এসেছে এবং বাংলার স্বাধীনতা সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। এই রকম অবস্থায় সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। অর্থাৎ এই যে বাংলার সন্তান, সেই বাংলার সন্তানের মাথার কাছে বাংলার জননী, তিনি রাত ভোর হবার অপেক্ষায় প্রহর গুনে যাচ্ছেন। অর্থাৎ কখন এই দুর্যোগের কালো রাত কেটে গিয়ে সৌভাগ্যের সূর্যোদয় ঘটবে। কে তাকে সেই আশাটা দেবে? কে তাকে ভরসা দেবে বলতে পারেন? কে তাকে এইটা বলবে যে আমরা আমাদের জীবন দিয়ে মরণের এই অভিযান রোধ করব? অর্থাৎ যুদ্ধ মানেই তো মৃত্যু মিছিল। কে তাকে শোনাবে যে মা তুমি কেঁদো না, তোমার সন্তানরা সুরক্ষিত থাকবে, আমরা এই মৃত্যু অভিযান আমাদের জীবন দিয়ে হলেও রোধ করব? এই রকম জাতীয়তাবোধক কথাবার্তা শুনে মির্জাফর বলছেন, জাহাপানা, জানাব। সিরাজ বলছেন, হ্যাঁ সিপাহসালার, আপনি তা পারেন। জীবন দিয়ে হলেও বাংলার মান মর্যাদা স্বাধীনতা রক্ষা করতে আপনি পারেন। মির্জাফর বলছেন, আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সব সময় সব জায়গায় আমি আপনার সাহায্য করব। সিপাহসালারের এই কথা শুনে মোহনলাল বলছেন, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরমদন বলছেন, সিপাহসালারের আদেশে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। সিরাজ বলছেন, আমি আজ ধন্য, সত্যি আমি আজ ধন্য। অর্থাৎ সিরাজ কি বুঝছেন? যে তাহলে সবাই তার কথায় উদ্বুদ্ধ হয়েছেন, জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়েছেন। সকলেই শত্রু মিত্র ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পরের সঙ্গে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা থেকে তাড়িয়ে ছাড়বেন তারা। কি মনে হয়? তোমরাও তো পড়লে এতক্ষণ, তোমরাও তো মির্জাফরের কথাবার্তা, আচার আচরণ সব কিছু দেখলে, শুনলে, সিরাজেরও কথাবার্তা শুনলে। কি মনে হয় যে মির্জাফর যে বলছেন যে তিনি শপথ করছেন যে সেদিন থেকে সব সময় সব জায়গায় তিনি সিরাজের পাশে থাকবেন, সত্যি সত্যিই কি সেটা, নাকি এটা তখনকার মতো বলতে হয় তাই বলা? আমি তোমাদের ওপরে ছাড়লাম যে তোমরা এতক্ষণ আমার পড়া শুনে কি বুঝেছো আমাকে প্লিজ একটু জানিও। যে মির্জাফর এখানে সত্যি শপথ করছেন নাকি কেবল তখনকার মতো পরিস্থিতি সামাল দিতে এটা স্রেফ একটা মুখের কথা। এবার গোলাম হোসেন যে সিরাজের পায়ের কাছে বসেছিলেন, তিনি সিরাজকে বললেন, জানাব আপনি আমাকে বলেছিলেন পলাশীর কথাটা আপনাকে মনে করিয়ে দিতে। তখন সিরাজ বলছেন যে হ্যাঁ হ্যাঁ পলাশী, বলে তিনি সিপাহসালার মির্জাফরকে বলছেন, পলাশী প্রান্তরে জানেন তো আমাদের না সৈন্য জড়ো করতে হবে, কারণ ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী সেই পথেই এগিয়ে আসছে। আপনি শুধু আদেশ করুন, আপনার আদেশ পালনের জন্য যারা ছোট ছোট সেনাপতিরা, রায় দুর্লভ, ইয়ার লতিফ, সিনফ্রে সবাই সবার বাহিনী নিয়ে আপনার সঙ্গে সেখানে যোগ দেবেন। এমনকি আমিও, নবাব সিরাজউদ্দৌলাও আপনার আজ্ঞাবহ হয়ে থাকব। বলে বলছেন, আপনাদের আর আমি দরবারে আটকে রাখবো না, আপনারা সকলেই পলাশী যাত্রার আয়োজন করুন, কারণ সেখানে শীঘ্রই যুদ্ধ বাঁধবে এবং সেই যুদ্ধে আমাদের সকলকে সর্বশক্তি নিয়ে বাংলার মান মর্যাদা স্বাধীনতা রক্ষার চেষ্টাটুকু করতে হবে। কেমন? ক্লিয়ার সবার কাছে? তাহলে এই অবধি আমি আমার আজকের ক্লাস রাখলাম।
ভালো করে একটু ভিডিওটা পুরো দেখে নিও। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানিও। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।